এইচএসসি 26। সালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটা আগে তোমরা একটু বলো। আমাকে একযোগে সবাই সালাম দিচ্ছে, সবাইকে বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এমন শীতের একটা সময়, যদিও আমার মতো অনেকেরই ঠান্ডা লেগে গেছে বা ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু এরপরেও আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো থাকার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আমি বেশ ভালো আছি, আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্পষ্ট শোনা যাচ্ছে, শারীরিক মানসিকভাবে সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আচ্ছা, আমি আজকে একবার ভাবলাম যে ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করি। কারণ ফেসবুক গ্রুপে পোস্ট করলে দেখা যায় অনেকে একটু জানতে পারে যে আজকে ক্লাসটা আছে বা আজকে ক্লাসটা আমি নিচ্ছি। তো এটা পোস্ট করি করি করে কেন যেন করা হয়ে উঠলো না। আমি নিজেও আসলে গিয়েছিলাম নিচে একটা কাজে, মানে অফিস থেকে একটু নিচে গিয়েছিলাম, পরে আর পোস্টটা করা হয়নি আর কি। আচ্ছা, গদ্য পাঠানোর সময় কঠিন লাইনের ব্যাখ্যা দেন। মাহমুদুল হক বোধহয় বোঝাতে চেয়েছে পড়ানোর সময়। অবশ্যই গদ্য পড়ানোর সময় আমি কঠিন লাইনের ব্যাখ্যা অবশ্যই দিব, অবশ্যই দিব। সাউন্ড কম, শেখ ইব্রাহিম বলল। আচ্ছা, অন্যরা কি সাউন্ড কম পাচ্ছ না বেশি পাচ্ছ আমাকে একটু জানাও তো। নয়ন দাসও বলল ভলিউম কম। আচ্ছা, সবাই একটু জানাও তো, ভলিউম কি ঠিক আছে নাকি ভলিউম ভুল, মানে ঠিক আছে নাকি ভলিউম ভলিউম কম, সাউন্ড কম? আচ্ছা, সবাই একই কথা বলতেছে, অনেকেই বলতেছে সাউন্ড কম। আচ্ছা, আবার অনেকেই বলছে ক্লিয়ার। আচ্ছা, যাদের সাউন্ডটা কম পাচ্ছ আমি তাদেরকে রিকোয়েস্ট করব তাদের ডিভাইসের ভলিউমটা একটু বাড়াতে। ডিভাইসের ভলিউমটা মানে সেটা তোমার মোবাইল হোক, কম্পিউটার হোক, ট্যাব হোক, ল্যাপটপ, মানে যেখানে তুমি থাকো না কেন, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, তুমি ভলিউমটা একটু বাড়াও, এটা আমি একটু রিকোয়েস্ট করবো। মাসি পিসি ক্লাস অ্যাপে মিসিং, এরকম তো হওয়ার কথা না। মাসি পিসি ক্লাস তো অ্যাপে মিসিং হওয়ার কথা না। এটা একটু কাইন্ডলি নোট করে রাখো তো, মাসি পিসি ক্লাসটা নাকি অ্যাপে মিসিং একজন বলতেছে। আমি তারপরে নোট করিয়ে রাখলাম সাদিকুর রহমান। অ্যাপে মিস হবার কোনো প্রশ্নই আসে না নর্মাল। থ্যাংক ইউ মাহতোপা জান্নাত। এনিওয়ে, আমরা এখন আজকে ক্লাসটা শুরু করে দিব, কিন্তু ক্লাসটা শুরু করব ছোট্ট একটা গল্প দিয়ে বা একটা ডেটা দিয়ে। আমি এখন ক্লাসটা শুরু করার আগে একটু রুলস অ্যান্ড রেগুলেশনস বলি, যেটা সবসময় বলি। খাতা কলম নিয়ে বসবা, নাম্বার 1। এবং আর 8-10টা অফলাইন ক্লাসের মতো অনলাইন ক্লাসটা করবা। যখন আমি গুরুত্বপূর্ণ কিছু বলবো সাথে সাথে সেটা নোট করবা, এবং এই খাতাটাই হবে তোমার সবচেয়ে বড় অ্যাসেট। এমন ভাবে তুমি তোমার নোটগুলো করবা, পরবর্তীতে যে কোনো পরীক্ষা তুমি দিতে যাও এই খাতাটার দিকে শুধু তাকাবা, তাহলেই তুমি মনে করবা যে তোমার যা যা জানার সেগুলো তুমি জেনে গেছো, বা তোমার যা যা পড়ার সেগুলো তুমি পেয়ে যাবা। তো এই হলো গিয়ে আমাদের প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ক্লাসের মাঝখানে আমি কোনো প্রশ্ন নেই না। আমি প্রশ্ন করার জন্য নির্দিষ্ট সময় দেই, তখন হচ্ছে আমি প্রশ্ন নিব ইনশাআল্লাহ, এবং আমি সবার প্রশ্ন চেষ্টা করি দিতে উত্তর যতটুকু পারি। যদি না পারি তারপরেও আহ আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাওয়া যায়। আচ্ছা, মাসি পিসিটা নিয়ে আমি অলরেডি এটা নোট ডাউন করিয়ে রেখেছি, ক্লাসটা শেষ হতে দাও, ইনশাল্লাহ এটার একটা সলিউশন হয়ে যাবে। মাসি পিসিটা অ্যাপে মিসিং যেহেতু সবাই বলছো, আর শান্ত যেই কাজটা করছে যে একটা জিনিস 10 বার লিখলা, হ্যাঁ আচ্ছা, এটাকে বলে হচ্ছে স্প্যামিং। শান্তকে একটু আমরা ক্লাস থেকে ব্লক করে দিই। হ্যাঁ, সো এই যে একটা জিনিস 10 বার তুমি লিখতেছো, এটা একটা স্প্যামিং। ধরো তুমি যদি অফলাইন ক্লাস হয়, তুমি একটা প্রশ্ন করেছো বা একটা জিনিস তুমি বলছো, এই জিনিসটা যদি তুমি ক্রমাগত বলতেই থাকো বলতেই থাকো বলতেই থাকো, এটা তো কোনো ভদ্র আচার আচরণ দেখালো না, এবং এটা কোনো সুস্থ স্বাভাবিক কাজও না। তাই স্প্যামিং করবা না। যখন একটা মেসেজ দিবা দিচ্ছ দিচ্ছ দিচ্ছ, এটা করতে থাকবে না, একই জিনিস কপি পেস্ট করতে থাকবে না। এনিওয়ে, যারা গ্রুপে জয়েন করো না, যেমন তাদবির বললো গ্রুপে কিভাবে জয়েন হবো, তুমি HSC 26 Q2 লিখে সার্চ করলে কিন্তু গ্রুপটা চলে আসবে। ওইটাতে যদি তোমার সব তথ্য দিয়ে তুমি জয়েন রিকোয়েস্ট পাঠাও, তোমাকে গ্রুপে একসেপ্ট করিয়ে নিবে। আর যদি আরো সহজে কাজটা করতে চাও, 16780-তে কল দিও, তোমাকে গ্রুপে অ্যাড করিয়ে ফেলবে। এনিওয়ে, মাসি পিসির সবকিছু পেয়ে যাবা, আপাতত চ্যাটটা অফ করে দিচ্ছি। এবং আমি বলছিলাম যে আজকের ক্লাসটা শুরু করব একটা ছোট্ট স্টোরি দিয়ে বা একটা ডেটা দিয়ে। ভাবো, তুমি একটা জায়গাতে দাঁড়িয়ে আছো, তোমার আশেপাশে গাছ আছে, ঘর বাড়ি আছে, অনেক কিছুই আছে, এবং তোমার আশেপাশে টোটাল ধরো 15-20 জন মানুষ আছে, যার মধ্যে তোমার মানে আশেপাশের মানুষদের মধ্যেই 12 জন এক নাগারে সিগারেট খাচ্ছে। মানে তুমি প্যাসিভ স্মোকিং হচ্ছে তোমার, নট অ্যাক্টিভ স্মোকিং। অ্যাক্টিভ স্মোকিং কি?
যে নিজে সিগারেট খায়, সে হচ্ছে অ্যাক্টিভলি স্মোক করে। আর প্যাসিভ স্মোকিং কি? প্যাসিভ স্মোকিং অ্যাক্টিভ স্মোকিং এর চেয়েও খারাপ। মানে যদি তুমি যখন পাশে থাকো, তুমি তো ইনহেল করো, নিঃশ্বাসটা নাও না তুমি, সো ওই সিগারেটের ধোঁয়া তো তোমার নাকেও ঢুকে। আমরা বর্তমানে স্পেশালি ঢাকা শহরে এবং আমাদের দেশের নানা আরো জেলা শহর কিছুতে এবং বিভাগীয় শহরগুলোতে, বাট স্পেসিফিক্যালি ঢাকা শহরে আমরা স্মরণকালের সবচেয়ে জঘন্য বায়ু দূষণের মধ্যে আছি। তুমি 5-10টা বছর যেতে দাও, আল্লাহ না করুক যদি এটা কন্টিনিউ হতে থাকে, দেশে এপিডেমিক ভাবে তুমি লাং ক্যান্সার দেখতে পাবা। ঘরে ঘরে দেখবা মানুষের লাং ক্যান্সার হয়েছে। এবং এই বায়ু দূষণ মানুষকে এমন ভাবে প্রভাবিত করে, তোমার মানে এটার সাইকোলজিক্যাল ইফেক্ট কি, মানসিক ভাবে কি প্রভাব ফেলে, এটা তোমার ডোপামিন সিক্রেশন কমায় দেয়। তো হোয়াট ইজ ডোপামিন? নিউরোট্রান্সমিটার, যেটা হচ্ছে একটা সহজ কথায় একটা হরমোন, যেটার কারণে আমাদের ভালো লাগার অনুভূতি হয়, সেটা কমায় দেয়, মেজাজ খিটখিটে হয় এবং মানে মানুষ রেগে যাচ্ছে বা বিরক্ত হচ্ছে এমন। আমি নিজে সাইকেল চালাই অনেক বছর ধরে, আমি সাইকেলে যাওয়া আসাও করি, সাইক্লিংও করি, রাইড টাইডও দিতাম আগে, এখন খুব বেশি দেওয়া হয় না। তো আমি আমার ছোট ভাইয়ের অনেক পীড়াপিড়িতে আমি সপ্তাহখানেক আগে রাইড দিতে বের হয়েছিলাম। বাট যেই পরিমাণ ধুলা, মানে আমার কাছে পুরো জিনিসটা এনজয়েবল তো দূরে থাকা, আমার কাছে এটা পানিশমেন্ট মনে হয়েছে। তো আমাদের করণীয় কি তাহলে? আমি তো বুঝলাম সমস্যা, হ্যাঁ এটা খুব প্রকট সমস্যা যে আমাদের বায়ু দূষণ এমন অবস্থায় গেছে যে আমার আশেপাশে যদি 12টা মানুষ সিগারেট খাইতো একসাথে, তাহলে যেই পরিমাণ প্যাসিভ স্মোকিং হইতো ওইটা এমনি হয়ে যাচ্ছে ঢাকা শহরে নিঃশ্বাস নিলে। আর হয়তো বা যদি যেমন রংপুর শহর অনেক দূষিত শহর, আমি দেখে আসলাম, রংপুরে আমি গত মাসেও গেলাম, বা বাংলাদেশের বেশিরভাগ শহরই আজকাল অনেক দূষিত। তো সেখানে ধরো হয়তোবা 12টা না, হয়তোবা 12টা জায়গাতে 5টা সিগারেটের সমান ধোঁয়া। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা মাস্ক ছাড়া বের হব না। আমরা যেখানেই যাই মাস্ক ছাড়া আমরা বের হব না। এখন এই কথাগুলো কেন বলছি? আমরা করি কি যে আমরা হচ্ছে ধরো পড়াশোনা করি, কিন্তু ধরো আমি আমার হেলথ মেইনটেইন করি না। তুমি মানে ধরো ফিজিক্যাল এক্সারসাইজ যদি করো, এটা হচ্ছে হিউম্যান ব্রেইনকে গিফট দেওয়ার জন্য, এর চেয়ে ভালো কিছু এখনো পৃথিবীতে আবিষ্কার হয় নাই। তুমি টানা 5 ঘন্টা পরে যতটুকু আউটপুট আনতে পারবা, যদি তুমি 40 মিনিট এক্সারসাইজ করার অভ্যেস থাকে এবং এক্সারসাইজ বা খেলাধুলা, তারপরে যদি তুমি টানা 3 ঘন্টাও পড়ো, ওটা তুমি 5 ঘন্টার চেয়ে বেশি আউটপুট পাবা। তো তোমার তো আলটিমেটলি সময়টা গুরুত্বপূর্ণ না, তোমার তো গুরুত্বপূর্ণ আউটপুটটা, যে তুমি কতটুকু আউটপুট পাচ্ছ ওখান থেকে। তুমি যদি রিটার্ন না পাও, তাহলে তোমার বাকি হিসাব করে লাভ কি? তো এই হচ্ছে কি আমাদের কথা। এটাই বলছিলাম যে বায়ু দূষণটা এমন একটা অবস্থায় গিয়েছে, যদি একসাথে আশেপাশে 10-12টা মানুষ সিগারেট খাইতো, তাহলে যে পরিমাণ প্যাসিভ স্মোকিং হইতো, ঢাকায় নিঃশ্বাস নিলে ওটা এমনিই হয়ে যায়। তো আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে মাস্ক পরা, যথাসম্ভব চেষ্টা করব আমরা মানে এমন জায়গাতে না যেতে যেখানে অনেক বেশি বায়ু মানে বায়ুটা দূষিত, এয়ার পলিউশন অনেক বেশি। আর খুব প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে বের হবার চেষ্টাও করব কম। তো এই হচ্ছে আমাদের আজকে শুরুর কথা। কিন্তু আজকে আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি, কবি জসিমউদ্দিনের, পল্লী কবি জসিমউদ্দিনের প্রতিদান, এই কবিতাটা কবি জসিমউদ্দিন মানুষের প্রকৃত অনুভূতি আসলে কেমন হওয়া উচিত এটা নিয়েই যেন বলেছেন। মানুষ খুব অদ্ভুত এক প্রাণী। দেখো, মানুষই যুদ্ধ করে আগুন জ্বালায়, মানুষই মেশায় বিষ ভাতের থালায়, মানুষই দাঁড়ায় পাশে সবকিছু ফেলে, জানতে কি পেরেছিল সিরিয়ার ছেলে। মানুষ এমন অদ্ভুত একটা প্রাণী, কোন প্রাণী কিন্তু তার স্বজাতিকে মানে এতটা প্রাণপণে সাহায্যও করবে না, আবার যখন ক্ষতি করার বা যখন তার মধ্যে হিংসা বা বিদ্বেষ বা নেগেটিভিটি আসবে, এত নির্মম কেউ কারোর সাথে হতে পারে না। যেইভাবে পারে মেরে কেটে, এটা কিন্তু অন্য কেউ এটা করবে না। যেমন আমি একটা এক্সাম্পল আমার ক্লাসে দিই। মানুষ আরেকজন মানুষকে রাগের বশে, হিংসার বশে বা নানা নেতিবাচকতার জের ধরে খুন করে। খুন করাটাতেই শেষ হয়ে যায় না, খুন করার পর সে 10 টুকরা করে। 10 টুকরা করার তো কোনো মানে যুক্তি নাই আসলে। যাকে তুমি মেরে ফেলেছো সে তো শেষ, তাকে 10 টুকরা করলেই কি আর না করলেই কি? তাহলে এই হলো গিয়ে মানুষের অভ্যেস, এই হলো গিয়ে মানুষের ক্যারেক্টারিস্টিক। আবার মানুষ এমন ভাবে হেল্প করতে পারে, এটা আমরা কল্পনাও করতে পারি না।
আমরা আজকে নির্মমতার কথা বললে তুমি ফিলিস্তিনের দিকে তাকাও, গাজার দিকে তাকাও, তাহলেই তুমি দেখতে পাবা। আর আমি যেই লাইনগুলো বলছিলাম সেটা হলো সিরিয়ার ছেলে, কবির সুমনের লেখা। 3 বছরের সেই সিরিয়ার ছেলে, কাদের বোমায় তুমি পুড়ে মারা গেলে, কে তোমার আব্বা, কে তোমার আম্মা, কে তোমার বাবা, কাদের কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা, কাকে বলে ভালোবাসা জানতে কি পেলে, 3 বছরের সেই সিরিয়ার ছেলে। ওই একটা ভিডিও ভাইরাল হয়েছিল বেশ কয়েক বছর আগে, 5-6 বছর আগে, যে এরকম একটা ছোট বাচ্চা, সো ও হচ্ছে বলছে যে আই উইল টেল এভরিথিং টু আল্লাহ। তো এরকম বলতে বলতে হচ্ছে সে মারা গেছে ওখানে, সো হচ্ছে মানে বম্বিং এর কারণে। তো মানুষের প্রকৃত আচরণ আসলে কেমন হওয়া উচিত, কতটা বিনয়ের মতো হওয়া উচিত, সেটা নিয়েই এই কবিতাটা বলেছে। আচ্ছা, তোমাদের মেসেজ কিন্তু শুধু আমিই দেখতে পাচ্ছি, অন্য কেউ দেখতে পাচ্ছে না। আমি এখন চ্যাটটা ওপেন করব এবং তোমাদের কাছে একটা প্রশ্ন করব। তোমাদের জীবনে কি এমন কখনো হয়েছে যে তুমি একটা আচরণ করেছো এবং এই আচরণটা করার পরে তোমার কাছে মনে হয়েছে যে ইস, এইভাবে কথাটা না বললেও পারতাম, বা এটা নিয়ে তোমার মধ্যে অনেক অনুশোচনা হয়েছে? তোমাদের মেসেজ শুধু আমিই দেখছি, অন্য কেউ দেখছে না। তোমরা এটা একটু লিখো, আমি একটু তোমাদের কাছ থেকে দেখতে চাই যে তুমি হয়তো বা রাগের বশে বা কারোর সঙ্গে এমন একটা বিহেভ করে ফেলেছো, পরে এটা নিয়ে তুমি অনেক আফসোস করেছো যে কথাটা তো এইভাবে না বললেও পারতাম, এইভাবে না বললেও পারতাম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেরই এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে তুমি এরকম একটা কথা বলে ফেলেছো, বা এরকম একটা কাজ বলে ফেলেছো, এখন যেটা বলে ফেলেছো এটা তো তুমি ফিরিয়ে আনতে পারবা না, এবং ধরো তুমি যথারীতি তাকে অনেক মনে কষ্টই দিয়ে ফেলেছো, এরপরে তুমি ধরো মনে মনে মানে এটা নিয়ে অনেক অনুশোচনায় ভুগেছো? আবার এমনটা কি কখনো হয়েছে যে কেউ তোমাকে এমন কিছু বলেছে যেটার দ্বারা তুমি এতটা কষ্ট পেয়েছো, বা তুমি এতটা বিরক্ত হয়েছো, বা এতটা রেগে গেছো, যে পরবর্তীতে তুমি তাকে তোমার মনের মধ্যে নিয়ে এসেছো, এবং মনের মধ্যে নিয়ে এসে তখন তুমি ইচ্ছা করে ইচ্ছা মতো তার সাথে ধরো ঝগড়া করতেছো, যে এখন পাইলে মানে একদম সামনে পাইলে মুখের উপর এটা বইলা দিতাম, এইটা ধরে এইটা বলতাম, ওইটা বলতাম, এমনে গালি দিতাম, অমনে মাইর দিতাম, এই সেই। এরকম কি কখনো হয়? আচ্ছা, এই যে ওই হুইল বি আ বুয়েট সামথিং, ওকে একটু ক্লাস থেকে বের করে দেওয়ার জন্য, ব্লক চ্যাট না, ওকে একটু ক্লাস থেকে বের করে দাও, ওকে ক্লাস থেকে বের করে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটাই। আচ্ছা, ঠিক আছে, আমি একটু চ্যাটটা একটু অফ করে দিই। এখন আমরা অনেক কিছু শিখি, আমরা তাপগতিবিদ্যার সূত্র শিখি, আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ি, আমরা অনেক কিছু পড়ি, তাই না? আমরা ক্যালকুলাস পড়ি, আমরা আরো নানা জিনিস পড়ি, কিন্তু আমরা হচ্ছে একটা জিনিস আসলে ভুলে যাই, বা একটা জিনিস আমরা পড়ি না, বা একটা জিনিস আমরা শিখি না, সেটা হলো কিভাবে কথা বলতে হয়, বা কোথায় কি রিয়্যাক্ট করতে হয়। আহ, আমার একজন লেখকের কথা মনে পড়ে, যিনি হচ্ছেন রসুল গমজাতভ। রসুল গমজাতভের একটা বিখ্যাত কথা আছে যে একজন মানুষের কথা শিখতে সময় লাগে, কথা বলতে শিখতে 2 থেকে 3 বছরের মতো, কিন্তু অনেকের 60 বছর লেগে যায় কোথায় কি বলতে হবে সেটা শিখতে। রসুল গামজাতবের সাথে আমি পুরোপুরি একমত নই। অনেকে আজীবনেও এটা শিখতে পারে না যে কোথায় তাকে কি বলতে হবে, বা কোথায় কিভাবে আচরণ করতে হবে। কিন্তু তুমি যদি একটু ভেবে থাকো যে তুমি যা যা কথাবার্তা বলেছো তোমার জীবনে, বা যা যা রিয়াকশন দিয়েছো অনেক কিছুর এগেনস্টে, তোমার মনে হয় এখন যে যদি এই জিনিসটা তুমি এইভাবে না করতা, তাহলে হয়তো তোমার জীবনটা আরেকটু ভালো হতো, আরেকটু স্মুথ হতো, এভাবে হয়তো না বললেও পারতাম, এভাবে হয়তো কাজটা না করলেও পারতাম। আমি যা যা বললাম এতক্ষণে, এই কথাগুলোই মোটামুটি আমাদের এই কবিতাটাকে সামারাইজ করে দেয়। চলে যাচ্ছি জসিমউদ্দিনের জীবনে। তিনি জন্মেছিলেন 1903 সালের 1লা জানুয়ারি এবং মৃত্যুবরণ করেন 1976-এর 14ই মার্চ। জসিমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে, হোয়াট ইজ মাতুলালয়? মাতুল মানে হচ্ছে মামা, আর আলয় মানে কি? আলয় মানে হচ্ছে ঘর বা বাড়ি। তাহলে মাতুল আলয় মানে কি? মানে হচ্ছে মামার বাড়ি। মাতুল মানে মামা, আলয় মানে বাড়ি। মাতুলালয় 1900, এখানে কিন্তু জায়গা খুবই অল্প। আচ্ছা, 1903 সালের 1লা জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আনসারউদ্দিন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। এটা নিয়ে আমরা কনফিউজড হব না, এটা খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভের জন্য। আমি তোমাদেরকে বলছি, তোমরা একদম এটা নোট করে ফেলো এখনই।
যে তিনি জন্মেছিলেন তাম্বুলখানা গ্রামে, যেটা ছিল তার মামা বাড়ি, কিন্তু তিনি মানে তার পৈতৃক নিবাসটা ওই ফরিদপুরেরই, কিন্তু ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে, এটা কিন্তু তাম্বুলখানাতে না। জসিমউদ্দিন পল্লী কবি হিসেবেই তিনি আমাদের সবার কাছে পরিচিত। 1976 সালের 14ই মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এবার আমরা একটু উনার নামের বানানটা দেখব। আমরা অনেকে করি কি, যে আমরা এই যে উদ্দিন, জসিমউদ্দিনের উদ্দিনটা এভাবে লিখে দেই, কিন্তু নামের বানান কখনোই কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না। নামের বানান যারটা যেভাবে আছে সেভাবেই আমাদেরকে লিখতে হবে। যেমন ধরো, প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ, তিনি হুমায়ুন বানানটা লিখতেন অন্তঃস্থর নিচে দীর্ঘ উকার দিয়ে। আবার লেখক কবি হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদ কি করতেন, তিনি লিখতেন অন্তঃস্থর নিচে হ্রস্ব উকার দিয়ে। এখন এখানে কোনটা ভুল কোনটা ঠিক, যার যার নামের বানানটা তার তার, এখানে কোনো ভুল ঠিক নাই। ধরো তোমরা সবাই হচ্ছ মোশাররফ করিমকে চিনো, অভিনয় করে যে অভিনেতা মোশাররফ করিম, তিনি মোশাররফ বানান লিখেন এভাবে। অন্যদিকে বিখ্যাত লেখক মীর মোশাররফ হোসেন, তিনি মোশাররফ বানান লিখতেন এভাবে। এখন তুমি কোনটা পিক করবা? অফকোর্স যেটা হচ্ছে তোমার যার নাম যেটা তুমি সেটাই পিক করবা, এটাই হলো আমাদের কথা। আমি আমার একজন টিচারের কথা যেমন বলি ক্লাসে, আমার বাংলার মানে অন্যতম গুরুই তাকে বলবো, আমার ক্যাডেট কলেজ জীবনে পেয়েছিলাম স্যারকে, টিচারকে মানে স্যারকে আমার বাংলা শিক্ষক হিসেবে। উনার নাম হচ্ছে শামসুল আলম। তুমি যেটা বলেছিলেন উনার বাবা মা অশিক্ষিত মানুষ ছিলেন, তারা বুঝেননি, তারা হচ্ছে বানানটাকে এভাবে লিখেছে সামছুল। এখন উনি তো সামছুল এটাই কন্টিনিউ করবেন, কারণ এটাই তো তার বানান, তো এটাই হচ্ছে শুদ্ধ বানান তখন। যদিও শামসুল শুদ্ধ করে যদি আসলে লিখতে যাই, এটা হবে শামসুল বানান। কিন্তু ওই যে এখন নামের বানান যারটা যেভাবে সেভাবেই লিখতে হবে। জসিমউদ্দিন কিন্তু দয়ে দ এভাবে লিখেন নাই, তিনি দয়ের নিচে একটা হসন্ত দিয়েছেন, তারপরে দ দিয়ে দীর্ঘইকার দিয়েছেন। তাই আমরা জসিমউদ্দিন এভাবেই লিখব। তিনি 1976 সালের 14ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে তিনি তার ইন্টারমিডিয়েট এবং অনার্স পাশ করার পর কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তার মাস্টার্স ডিগ্রি শেষ করেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন অধ্যাপনা করেন। পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। তিনি খুবই হাই অফিসিয়াল ছিলেন, গভর্নমেন্ট জব করতেন। আমরা করি কি, আমরা হচ্ছে আমাদের বাবা মায়েদের খুব দ্রুত একটা ব্লেম দিয়ে ফেলি, যে আমি তো ক্রিকেটার হতে চেয়েছিলাম, আমি তো অমুক হতে চেয়েছিলাম, তমুক হতে চেয়েছিলাম, আমি জাস্ট স্কোপ পাই নাই দেখে করতে পারি নাই। স্কোপ পাইলে যে দেখাই দিতাম একদম, স্কোপ পাই নাই দেখে করতে পারি নাই, এটা সবসময় সত্য না। তুমি এমন কিছু করে দেখাও নাই যেটা থেকে খুব প্রমিজিং কোনো কিছু হয়ে যেতে পারে। আবার একটা বইয়ের রেফারেন্সে চলে যাই, শু ডগ, ফিল নাইটের লেখা, যিনি হচ্ছেন নাইকির প্রতিষ্ঠাতা, নাইকি জুতা, ওই নাইকি জুতার প্রতিষ্ঠাতা। সো নাইকি পৃথিবীতে একটা অনেক বড় ব্র্যান্ড, আমরা জানি, মানে ওয়ার্ল্ডের একটা খুবই ফেমাস একটা ব্র্যান্ড নাইকি। সো শু ডগ, ফিল নাইটের সবসময় ইচ্ছা ছিল, ফিল নাইট ওয়াজ অ্যান আমেরিকান, সো ওনার ইচ্ছা ছিল যে উনি হচ্ছেন আমেরিকার হয়ে তিনি অলিম্পিকে দৌড়াবেন আমেরিকার পতাকা নিয়ে, এবং তিনি অনেক ভালো দৌড়াতেন তার কলেজে। তো যখন তিনি তার মনে করো তার 12 গ্রেডের শেষের দিকে চলে এসেছেন, তখন আসলে তিনি দেখতে পেলেন যে তিনি ভালো দৌড়ান, তাই বলে তিনি এত ভালো আবার দৌড়ান না যেটা দিয়ে হচ্ছে মানে আমেরিকাকে রিপ্রেজেন্ট করে অলিম্পিকে দৌড়ানো যাবে। তো পরবর্তীতে তিনি দৌড়ানোর চিন্তা বাদ দিয়ে অন্য কিছুতে মনোনিবেশ করেন। তো আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে এমন কিছু যদি দেখাতে পারি আমার প্যারেন্টসকে বা আমার আশেপাশের মানুষকে, যাদের কারণে আমার জীবনের কোনো বড় কিছু নেবার সিদ্ধান্তটা আসলে আসে, তাহলে সেটা ঠিকই সফল হয়। মানুষ এইরকম কবি হয়েও কিন্তু আবার তার ক্যারিয়ারে অনেক সাকসেসফুল হতে পারে, কিন্তু আমরা করি হাহাকার, আমরা না পারি এইটা, না পারি ওইটা, তাহলে আসলে কোনোটাই লাভ হবে না। আমি যেটা করছি সেটাই আমি ভালো মতো করি। যদি আমার ওই ক্রিকেটার হবার স্বপ্ন থাকে বা আমার একটা ভিন্ন কোনো পেশার কিছুতে যাওয়ার স্বপ্ন থাকে, তাহলে আমি এমন ভাবে এমন কিছু পোর্ট্রে করি আমার প্যারেন্টসকে, তাহলে সেটা তারাও বুঝবে এবং তারা ওটাকে গ্রহণ করে নেবে। আর আরেকটা বিষয় মনে রাখবে, এই ছোটবেলাতেই মানে যেটা হচ্ছে টাকা জেনারেট করে, সেটার প্রতি খুব দ্রুত আমাদের মানে প্যারেন্টস বলো বা মুরব্বীরা বলো, তখন তারা আস্থা রাখতে পারে। যেমন আমি বাংলাদেশের খুব প্রথম দিককার একটা ইউটিউবারদের কথা বলতে পারি, আজ থেকে 10 বছর আগের কথা। সো তারা যখন ফার্স্টে ইউটিউবে ভিডিও বানাতো, তাদের প্যারেন্টসরা রীতিমতো বিরক্ত হতো যে কি এগুলো করতেছো, পাগল ছাগলের মতো কাজকর্ম। কিন্তু যখন প্রথমবারের মতো $500 আসে,
বাংলাদেশে। এই আজ থেকে 10 বছর আগের কথা বলতেছি, এটা আমি 2014-15 দিকে। তো তখন তাদের প্যারেন্টস ঠাস করে ঘুরে গেছে। তো এটাই হয়, মানে এটাই হচ্ছে আসলে আমাদের বাস্তবতা। চলো আমরা চলে যাচ্ছি পরের অংশে। এই লেখার বিষয়বস্তু কি? আচ্ছা, কলেজে পড়ার সময় তিনি কবর কবিতা রচনা করেন, মানে তোমাদেরই বয়সে, এবং অনেক খ্যাতি অর্জন করেন। আর তার ছাত্র থাকা, মানে তিনি ছাত্র থাকা অবস্থাতেই এটা স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। ধরো তোমার একটা কবিতা যদি এখন স্কুলের পাঠ্য বইয়ে চলে আসে, এমন আর কি। সাহিত্যের স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি লিট উপাধি প্রদান করেন। আর পল্লী জীবন তার কবিতার প্রধান বিষয়। মূলত বাংলার গ্রামীণ জীবনের নানা আবহ, সহজ সরল প্রাকৃতিক রূপ, এগুলো ওনার লেখায় ফুটে উঠেছে। ধরো যখন অপরাধী গানটা ভাইরাল হয়েছিল 4-5 বছর আগে, একটা সময় তোরে আমার সবই ভাবিদা, মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, এই গানটা হয়তোবা আমি আমার জীবনের সঙ্গে রিলেট করতে পারবো না, তুমি তোমার জীবনের সঙ্গে রিলেট করতে পারবা না, বাট আমাদের দেশের অর্থনৈতিক ভাবে বা সামাজিক ভাবে একটা বড় অংশ আছে যারা এই গানটাকে রিলেট করতে পারবে তাদের সঙ্গে। সো একটা গান বা একটা কবিতা বা একটা লেখা যখন লেখা হয়, তখন সেটা কোন সমাজকে রিপ্রেজেন্ট করে, সেটা কোন ধরনের মানুষের কথা বলে, দিস ভেরি ইম্পর্টেন্ট। এখানে বসে এখন আমি হলিউডের অনেক কিছু হয়তো বা দেখতে পারবো, কিন্তু যেটা আমার জীবনের সাথে এটার কিছু, মানে কোনো অনেক কিছুর কোনো মিলই নাই, আমার জীবন এটার কথা বলে না। আমার জীবন কথা বলে অন্য কিছু। আমার জীবনের কথা মিলে যাবে হুমায়ুন আহমেদের লেখার সাথে, বা ধরো ওইদিকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখার সাথে, কিংবা কিছু কিছু ক্ষেত্রে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার সাথে। কিন্তু আমার জীবনের অনেক অনুষঙ্গ বা মুসলিম আর্নেস্ট হেমিংওয়ের লেখার সাপেক্ষে যদি আমি ভাবতে যাই, তো তিনি সেই বাংলার গ্রামীণ জীবন নিয়েই লিখেছেন। তার সবচেয়ে বিখ্যাত বই যেটা নকশি কাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাটও অনেক ফেমাস, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি, এই সবগুলোই অনেক ফেমাস। নকশি কাঁথার মাঠ বানানটা একটু দেখে নিব আমরা। হ্যাঁ, এটা তিনি এভাবে লিখেছেন বইয়ে, এইভাবে তিনি লিখেছেন এটা বইয়ে। এবার আমরা চলো কবিতায় চলে যাই। আমারে ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এখানে তিনি বলছেন, যিনি আমার ঘর ভাঙেন, আমি তার ঘরটা বেঁধে দেই, আমি তার ঘরটা গড়ে দেই, আপন আমি তাকে করতে চাই, আমি কেঁদে বেড়াই, আমার খুব কষ্ট লাগে তাকে আপন করতে না পারলে, যে আমাকে পর করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনার একটা অহিংস নীতির বিষয় রয়েছে, অর্থাৎ তিনি কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ এগুলো পোষণ করেন না, এবং সবার প্রতি একটা ভালোবাসা তার মধ্যে রয়েছে। মানুষে মানুষে যে ভালোবাসা, এটাই আমরা দেখতে পাই এখানে। মানুষে মানুষে যে ভালোবাসা, এটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। যে আমাকে বৈরাগী করেছে, যার জন্য আমি, মানে যে আমাকে ধরো ঘর ছাড়া করেছে বা নানা রকম কষ্ট দিয়ে যে আমাকে আজ পথে পথে ঘুরিয়েছে বা পথে নামিয়েছে, আমি তার জন্য একটুও রেগে যাই না, বরং আমি তার জন্যই পথে পথে ঘুরি। আমি তার ভালোবাসা পেতে চাই, তাকে আমি ভালোবাসা দিতে চাই। আমার একটা স্যারের একটা স্টোরি আমার মনে পড়ছে এই মুহূর্তে। আহ, তিনি হচ্ছেন কণ্ঠশীলনের প্রতিষ্ঠাতা। তো স্যার একবার রিক্সাওয়ালা মামাকে বলেছিলেন, ধরো আমরা অনেক সময় বলি না যে আমি ধরলাম যে মদিনা মসজিদ যাব, কিন্তু মদিনা মসজিদ তো আমার বাসাটা, তো আমি তো মসজিদে থাকি না, হয়তো মসজিদ থেকে 100 মিটার দূরে বা 50 মিটার সামনে আমার বাসাটা। সো তিনি একটু সামনে যেতে চেয়েছেন, রিক্সা না আমি এখানে নামাই দিব, এখানে নামাই দিব, আপনি কইছেন মসজিদ, মসজিদে। এখন সাধারণত আমরা করি কি, হয় যেটা কইছস শালা ফকির হ্যান ত্যান, গালাগালি করে, বাপ মা তুলে গালাগালি, এটা মারামারি, মানুষ এটা করে। স্যার যেটা করলেন, তিনি হাত ধরলেন এবং ওই রিক্সাওয়ালা মামাকে বললেন যে আমার খুবই ভুল হয়ে গেছে, মানে আমার খুবই ভুল হয়েছে, আমি সরি, তুমি আমারে মাফ করে দাও, এটা আমি আসলে সরি, আমার উচিত ছিল এখানে নাইমা যাওয়া, আমি তোমারে ভুলে একটু যাইতে বলছি সামনে আগে। এই আচরণটা রিক্সাওয়ালা মামাকে এতটা প্রভাবিত করে, এবং এটা তাকে এতটা নাড়া দেয়, পরবর্তীতে তার জীবনের যত বড় বড় সিদ্ধান্ত সবগুলো সে স্যারের সাথে তোমার পরামর্শ না করে সেসব সিদ্ধান্ত সে নিত না। একবার তার মেয়ের বিয়ে ঠিক, মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, সো তাদের বস্তিতে যখন আসলো পাত্রপক্ষ, পাত্রপক্ষকে সে বলছে যে আমার এক মুরব্বী আছে, ওই মুরব্বী যা বলে ফাইনালি ওটাই হবে ডিসিশন। পরবর্তীতে স্যার যায় ওখানে, পরে কথা বলে পাত্রপক্ষের সাথে, এরপরে উনি হচ্ছে ওই বিয়েটা মানে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন।
তো একটা কথা এখানে আসলে বলতে হয় যে মানে ইটস ইজি টু ডিফিট সামওয়ান, কাউকে হারিয়ে ফেলাটা হচ্ছে বা হারানোটা হচ্ছে খুব সহজ, বাট ইটস দ্য হার্ডেস্ট টু উইন সামওয়ান, কিন্তু কাউকে জিতে নেওয়াটা হচ্ছে সবচেয়ে কঠিন। তো উনি যেটা করেছেন, উনি হচ্ছে জিতে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাও, উনি মানে তুমি এসে বাড়ি মারলে উনি এসে অভিশাপ দিতেন না, উনি এসে বাড়ি মারতো না, বরং উনি আরো ভালো কিছু করতেন। এবং এটার জন্যই তিনি কিন্তু সবার মন জিতেছিলেন আলটিমেটলি। তিনি সবাইকে পদদলিত করেন নাই, বরং তিনি এমন ভাবে জিতেছিলেন যে পরবর্তীতে তিনি যা বলতেন তাই সবাই শুনত। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। দীঘল রজনী মানে কি? দীঘল মানে হচ্ছে দীর্ঘ। রজনী মানে কি? রজনী মানে হচ্ছে রাত। দীঘল রজনী তার তরে জাগি মানে আমি তার জন্য জেগে থাকি দীর্ঘ রাত, ঘুম যে হরেছে মোর, যে আমার ঘুমটা হরণ করেছে, যে আমার ঘুম হরণ করেছে, আমি তার জন্য জেগে থাকি। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। আমার এই ঘরটাকে যে ভেঙে দিয়েছে, বরং আমি তার ঘরটা বেঁধে দেই। যে আমার জন্য আমাকে মানে জাগিয়ে রেখেছে, আমি যে আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি সেই দীর্ঘ রজনী তার জন্য যেন জেগে থাকি। এসি তো না হচ্ছে ঠান্ডা না হচ্ছে গরম, এটা আসলে কি কোনো মুডে দেয়া আছে বা কিছু? আচ্ছা হ্যাঁ, আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। আমার একুল ভাঙিয়াছে যেবা, অর্থাৎ যে হচ্ছে আমার জন্য অনেক ক্ষতি করেছে, আমাকে নানাভাবে যে ধরলাম বিপদ সাধন করেছে, বিপদে ফেলেছে, আমি তার জন্য আরো ভালো কিছু করি, আমি সেই কুল বেঁধে দেই, আমি ভালো কিছু করি তার জন্য। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। যে আমার মনে কষ্ট দিয়ে গেছে, যে আমার বুকে কষ্ট দিয়ে গেছে, আমি তাকে তার মতো, আমি তো নিম্নমানের হতে পারি না, আমি তাকে কষ্ট দেই না, বরং তার জন্য আমার অন্তরের ভেতর একটু হলেও জ্বালা হয়, একটু হলেও কষ্ট হয় তার জন্য আমার। এটাই বলছেন কবি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, বান মানে হচ্ছে তীর। তো বিষে ভরা বান মানে এখানে মূলত বোঝানো হতে পারে অনেক কিছু। তার মধ্যে একটা জিনিস বোঝানো হতে পারে যে তাকে কষ্ট দিয়েছে, বা বোঝানো যেতে পারে যে এখানে তাকে অনেক কটু কথা শুনিয়েছে বা অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছে। আমি দেই তারে বুক ভরা গান, এখানে গান হচ্ছে ভালো কিছুর প্রতীক। আমি তাকে আমার বুকের সকল ভালোবাসাটুকু যেন ঢেলে দেই তাকে। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, যে আমাকে কাঁটা দিল, মানে কাঁটার কষ্ট আমি পেলাম, কাঁটার ব্যথা, আমি তাকে কাঁটা দেই না, বরং আমি তাকে ফুল করি, ফুল দেই। সারাটি জনম ধরে আমি তাকে ফুল দেই, এবং সারাটি জনম ধরে আমি তাকে আপন করার জন্য আমি কেঁদে বেড়াই, যে আমাকে পর করেছে। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। মোর বুকে যে বা কবর বেঁধেছে, যে আমার বুকে কবর বেঁধেছে, বা আমার বুকের মাঝে যে অনেক কষ্ট দিয়েছে, নানা রকম কষ্ট, সেটা হতে পারে পারিবারিক কষ্ট, সেটা হতে পারে দাম্পত্য কলহ, সেটা হতে পারে অনেক কিছু। আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। মানে আমি তার এখানে, বরং ফুল মালঞ্চ মানে ফুলের বাগান বা ফুলের, মানে আমি আরো তার এই, মানে আমি তা, যে আমার বুকটা ভেঙে দিয়েছে কষ্টে, কিন্তু আমি তাকে যেন আরো ফুল, ভালো ভালো কিছু, সুন্দর কিছু, এগুলো যেন আমি তাকে দিই। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারই মুখখানি। মানে নিঠুরিয়া মানে নিষ্ঠুর, যেই মুখ দিয়ে সে নিষ্ঠুর নিষ্ঠুর কথা বলে, কিন্তু আমি কি করি, আমি কিন্তু সেই নিষ্ঠুর কথার নিষ্ঠুর উত্তর দেই না, আমি তার জবাবটাকে তার মতো দেই না, বরং আমি সেই উত্তরটাকে দেই ভালোবাসার সাথে, আমি সেই উত্তরটাকে দেই ইতিবাচকতার সাথে। যত নেতিবাচকতাই আমার দিকে ছুড়ে দেয়া হোক না কেন, আমি সেটাকে ইতিবাচক ভাবে নিয়ে নেই। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর।
কত জায়গা থেকে কত কিছু এনে নিরন্তর, মানে এটা চলছে তো চলছে অবিরাম। কত জায়গা থেকে কত কিছু এনে যে আমি সাজাই, কি জন্য জানো? শুধু সেই মানুষটার জন্য যে আমাকে পর করেছে, আমি তাকে একটু আপন করে নেবার জন্য। যে বা মানে যে বা যিনি, বিরাগী মানে উদাসীন, দীঘল রজনী মানে দীর্ঘ রাত। আমি বলেছি ঘুম যে হয়েছে মানে যে নির্ঘুম রাত কাটানো বা যার ঘুম হরণ হয়েছে। আজকের ক্লাসটা কিন্তু বেশ ছোট হবে, বাই দ্য ওয়ে 1.5 ঘন্টার ক্লাস হবে না আজকে, 1 ঘন্টার মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে। বিষে ভরা বান মানে হচ্ছে অনেক কটু কথা বা হিংসাত্মক কথাবার্তা। মালঞ্চ মানে বলেছি ফুলের বাগান, নিঠুরিয়া মানে নিষ্ঠুর, ঠাঁই মানে স্থান, নিরন্তর মানে অবিরাম যেটা চলছে তো চলছে, সোহাগ মানে ভালোবাসা কিংবা আদর। যে কবিতাটা আমরা পড়লাম এটা কবি জসিমউদ্দিনের বালুচর বইটা থেকে সংগ্রহ করা হয়েছে বা গৃহীত হয়েছে। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। আমরা দেখতে পাই এখানে যে নিজের ব্যক্তি স্বার্থের প্রতি এতটা গুরুত্ব না দিয়ে বরং অন্যের ভালো করার মধ্য দিয়েই যে আমাদের ভালো লাগে সেটাকেই তিনি বলেছেন। যেমন ধরো তোমার কাছে 5টা আপেল আছে, 5টা আপেল তো তুমি একা খেতে পারবে না। তুমি 5টা আপেল তাও যদি খাও কষ্টে সৃষ্টে, আচ্ছা ধরলাম তুমি 3টা আপেল খেতে পারলা, 3টা আপেল খেয়ে তুমি যতটুকু তৃপ্তি পাবা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটা, তুমি 2টা আপেল খাইলা ধরলাম, আর একটা আপেল তুমি কোনো একটা আহ রাস্তার একটা পথ শিশুকে বা যে কোনো একটা গরিব মানুষকে তুমি হচ্ছে এটা দিলা খাইতে, বা গরিব মানুষ বাদ দাও, তোমার পরিবারের কাউকে তুমি দিলা, যে কোনো মানুষকে বা তোমার কোনো বন্ধুকে, তোমার এটা আরো ভালো ফিল হবে। মানে 3টা আপেল খেয়ে যতটুকু ভালো ফিল হয়, তার চেয়ে কেউ যদি একটা আপেল খেয়ে বাকি দিলে দিয়ে দেয়, আরো বেশি ভালো ফিল হয়। বা 2টা আপেল খেয়ে যদি একটা দেয়, মানে ফিলটা আরো বেশি হয়, আরো ভালো অনুভূতি আসে আমাদের ওই 3টা আপেল নিজে নিজে খাওয়ার চেয়ে। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কারণ ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। তো যারা কবির ক্ষতি করতে চান তাদেরকে কবি শুধু ক্ষমাই নয় বরং প্রতিদান হিসেবে তাদের আরো উপকার করতে চান। এবারে আমি কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তার আগে আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। চ্যাটটা ওপেন করছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো। এরপর আমি 2টা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো, কারণ এখন থেকে আর শুধু চ্যাপ্টার করালেই হবে না, তারপরে চ্যাপ্টারের পাশাপাশি কি ধরনের প্রশ্ন আসে ওই ধরনের প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। ডিলিট হচ্ছে এক ধরনের উপাধি, এটা ডক্টর অফ লিটারেচার, যেটা হচ্ছে মূলত দেখা যায় সাহিত্যিকদেরকে দেয়, সম্মান অর্থেই মূলত এটা দেওয়া হয়। বইতে নোট করলে কেমন হয় ভাইয়া? যদি তোমার মনে হয় সেটা ভালো তাহলে করবা, কিন্তু আমি পার্সোনালি বইতে নোট করাটা প্রেফার করি না। আনিক তোমার, আনিকই তো বল, হ্যাঁ অনিক, তোমার অ্যান্সার তো দিলাম। ডিলিট তো বললাম। পলক, আজকে আসলে গান শোনার মতো সময় হবে না, আমার বেশ ঠান্ডা, গলাটা অনেক বসে আছে। থ্যাংক ইউ মারিয়াম। ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। কবিতা কি মুখস্থ করা লাগবে? একটা চমৎকার প্রশ্ন করেছে এখানে সাবিহা, কবিতা কি মুখস্থ করা লাগবে কিনা। আমি যদি বলি সত্যিকার অর্থে কবিতা মুখস্থ করা লাগবে, কারণ তোমরা যখন অ্যাডমিশন টেস্টে বাংলা যারা অ্যান্সার করবা, কবিতা যদি মুখস্থ না থাকে তুমি জীবনেও ফুল অ্যান্সার করে আসতে পারবা না, জীবনেও পারবা না। কারণ কবিতার লাইন থেকে প্রশ্ন আসে। নকশিকা থার্মাট কত সালে প্রকাশিত হয়? এক্সাক্ট লাইন, এক্সাক্ট সালটা আমি যে এই মুহূর্তে মনে করতে পারছি না। প্রীতিময় শব্দের অর্থ মানে হচ্ছে ভালো ভালো। বিভাগী, বিভাগী, ঠিক আছে। কাজী জারিন, নকশি, কোন বানানটা সঠিক? আমরা এখানে যেহেতু বইয়ের নাম পড়ছি আমরা প্রথমটা রাখবো আর কি, কিন্তু এই বানানটা নিয়ে একটু ঘাপলা আছে আর কি, কিন্তু আমরা আপাতত যেহেতু এখানে বইয়ের নাম হিসেবে আমরা প্রথমটাই রাখবো আর কি। জয়, আজকে আসলে গানের মতো সময় হবে না। মালিহা, মালঞ্চ ধরি বলতে বুঝিয়েছে যে ধরো যে তোমাকে কষ্ট দিল, তোমার মনে কষ্ট দিল, তুমি তার জন্য আরো ফুলের বাগান নিয়ে গেলা তার বুকের জন্য, মানে হচ্ছে তাকে ভালোবেসে বা তাকে আরো ভালো কিছু তুমি তাকে আনলা, এরকম আর কি। কবিতা আবৃত্তি আজকে হবে না রে, আজকে আমার গলাটা অনেক বসে আছে, ঠান্ডা লেগা। আচ্ছা ভাইয়া, যদি ক্ষমার অযোগ্য, কি কি বুঝি নাই, কিছু করে তাহলে কি হবে? আচ্ছা, ক্ষমার অযোগ্য কেউ যদি কোনো কিছু করে, ক্ষমার অযোগ্য, আমি জানি না, খুব কঠিন প্রশ্ন করলাম, আমি এটার উত্তর আসলে দিতে চাচ্ছি না, কারণ মানুষ মানুষের সঙ্গে এত অমানুষের মতো কাজও করে, সেগুলোর উত্তর আসলে আমিও দিতে চাচ্ছি না। নিঠুরিয়া মানে নাফিসা নিষ্ঠুর। সর্বংসহা মনোভাব বলতে এখানে আসলে বোঝানো হয়েছে যে তিনি দেখো
সবকিছুর প্রতি তার একটা সহনীয় মনোভাব রয়েছে। তিনি একটা কেউ কোনো কিছু করেছে তাই বলে তাকে তেড়ে মারতে যাচ্ছে না, বরং সহনীয়ভাবে ভালোভাবে সেটাকে গ্রহণ করে তারপরে সেটাকে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এমন বিভাগী বিভাগী হবে শাওন, চিন্তা নাই। কাটা পেয়ে মানে হচ্ছে, ধরো কাটা কি, কাটা তো যদি গায়ে লাগে তো কষ্ট লাগে না, মানে তুমি তো ব্যথা পাবা, রক্ত পড়বে। তো যে তোমাকে কাটা দিল, তুমি হচ্ছে তাকে কি দিলা, তুমি আরো তাকে ফুল দিলা, মানে ভালো জিনিস দিলা। লেখক পরিচিতি কি মুখস্থ করতে হবে? লেখক পরিচিতি, কবি পরিচিতি সবগুলো চ্যাপ্টারেরই সেগুলোর গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। আসীন মানে ওখানে তাকে বসানো হয়েছে। যেমন আমি যদি বলি যে ইমাম সাহেব মিম্বরে আসীন, মানে তিনি মিম্বরে বসে আছেন, এমন আর কি। আচ্ছা, কোন টপিক গুলো থেকে সিকিউ আসবে, এটা তো একটা অ্যাবসার্ড প্রশ্ন করলা। এটা কোন টপিক থেকে সিকিউ আসবে, মানে সবগুলো থেকেই তো আসতে পারে। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা আর অগুরুত্বপূর্ণ কোনটা, এগুলো নিয়ে আমরা আরো পরে কথা বলবো, আগে শেষ করে নি। এখনই যদি সাজেশন নিয়ে আমরা কথা বলা শুরু করি তাইলে কেমনে হলো? আত্মগ্লানি মানে হচ্ছে নিজের গ্লানি বা নিজের বোঝা বয়ে বেড়ানোর মতো, এটাকে বলতে পারো আত্মগ্লানি। আচ্ছা, দোয়া থাকলো কার জন্য পরীক্ষা। কোনো কাজ বারবার করে যদি কেউ ক্ষমা চায় তাহলে তো ক্ষমা করা উচিত। প্রীতিময় মানে কি, মানে ভালো কিছু আর কি। আচ্ছা, কবিতার মূল ভাব হচ্ছে যে মানুষ আমাদের প্রতি যতই খারাপ করুক না কেন, আমরা তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব, কারণ ক্ষমাই মহৎ গুণ। আর আমরা শুধু ক্ষমা করেই ক্ষান্ত হব না, আমরা পাশাপাশি তার উপকারও করার চেষ্টা করব। অন্যথায় তোমার সঙ্গে সেই খারাপ মানুষটার পার্থক্যটা থাকলো কোথায়, এরকম। কিন্তু এরপরেও বাস্তব সত্য হচ্ছে জীবনের সব জায়গাতে আসলে আমরা চাইলেও পারি না ক্ষমা করতে। যেমন ধরো, বিগত স্বৈরাচারী সরকার যা করেছে, তুমি কি তাকে ক্ষমা করে দিতে পারবা? এত স্টুডেন্টকে মারছে, তুমি কেমনে ক্ষমা করবে তাকে? তাকে তো ক্ষমা করা যাবে না। নিঠুরিয়া মানে নিষ্ঠুর। মোসাম্মদ নূর আমি লয়ে করি, ওখানে আসলে মূলত বোঝানো হয়েছে যে আমাকে যে কষ্ট দিয়েছে, আমি তার মুখটা নিয়ে বা তাকে নিয়ে আমি সেই কষ্টটা দেই না, বরং তাকে আমি আরো ভালোবাসার বা একটা বন্ধনের, একটা হৃদ্যতার, একটা ইতিবাচকতার সম্পর্ক তার সঙ্গে আমি গড়তে যাই। নিরন্তর মানে যেটা চলছে তো চলছে। কিছু উপন্যাস সাজেস্ট করেন, বাদশা নামদার পড়ো, হুমায়ুন আহমেদের। প্রতিদিন কবিতাটা সিকিউর জন্য কেমন গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। জসিমউদ্দিন, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, এগুলো থেকে প্রশ্ন আসা খুবই কমন, সো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা চলে যাচ্ছি এখন আমাদের সিকিউ প্র্যাকটিসে। চ্যাটটা অফ করে দাও। আমি আর কারো কাছ থেকে ইউনিক প্রশ্ন পাচ্ছি না, এগুলো সব রিপিটেটিভ প্রশ্ন। বান মানে হচ্ছে তীর। হ্যাঁ, আর এরপরে কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা তো আমাদের গ্রুপে করো। আচ্ছা, এবারে আমি দেখছি আমরা যে এখানে একটা উদ্দীপক, যে পথে গিয়েছে তারা কালিদাস, দান্তে ও হোমার, বুঝতে পারছি বিখ্যাত মানুষদের কথা বলছে, অজেয় রবীন্দ্রনাথ, বেদব্যাস, খোয়াম হাফিজ, সুকান্ত মিল্টন, শেলি অকাতরে ঢেলে মনসিজ, সেই পথে পথে গেছে সেও, এই শান্তি আমার তোমার। হে মন, প্রফুল্ল হও, শোনো তার মৃত্যুহীন গান, মানুষ সকল সত্য, এই সত্যে আমি অনির্বাণ। নিরন্তর শব্দের অর্থ কি? দেখো আমরা কিভাবে অ্যান্সার করব। ক, নিরন্তর শব্দের অর্থ অবিরাম। আমরা জাস্ট একটা লাইনে ক অ্যান্সার করব। যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান কেন? আচ্ছা, এটা তো আমরা জানি, না জানলে আবারও বলছি। ক আর খ এর সাথে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। ক হচ্ছে জ্ঞানমূলক, আর খ কি? খ হচ্ছে অনুধাবনমূলক। এগুলো সরাসরি যেই মূল পাঠটা আছে সেই মূল পাঠ থেকে অ্যান্সার করতে হয়, এখানে কোনো উদ্দীপকের সাথে সম্পর্ক নাই। যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান কেন? আচ্ছা, তো কবি প্রতিহিংসায় বিশ্বাস করেন না বলে তিনি নিজের ঘর যে ভেঙে দিয়েছে, কবি কি করতে চান? কবি তার ঘরটা আরো উল্টা বেঁধে দিতে চান। প্রতিশোধ ও প্রতিহিংসা কখনোই চূড়ান্ত সমাধান হতে পারে না। কেউ কবির ক্ষতির কারণ হলে তারও ক্ষতি করতে হবে, কবি সেটা বিশ্বাস করেন না। কবি মানুষের প্রতি দায়িত্বশীল এবং ক্ষমাশীল। তিনি মনে করেন ভালোবাসাই মানুষকে আলোর পথ দেখায়। তাই কেউ কবির ঘর ভেঙে দিলেও কবি সেই অনিষ্টকারীর জন্য বা ক্ষতি করেছে যে, তার জন্য ঘর তৈরি করতে চেয়েছেন। আমরা অনুধাবনমূলক লিখবো কতটুকু? অনুধাবনমূলক আমরা লিখবো আধা পৃষ্ঠা সর্বোচ্চ, যদি তোমার হাতের লেখা বাচ্চাদের মতো অনেক বড় বড় না হয় বা অনেক ফাঁকা ফাঁকা দিয়ে না লেখো, আধা পৃষ্ঠা লিখবা, দ্যাটস ইট। হাতের লেখা হাতের লেখা নিয়ে কি টাইম দিব? কিন্তু না, হাতের লেখা নিয়ে কোনো টাইম দিবা না। এইচএসসি তে তোমার এখন আর টাইম নেই হাতের লেখা ইমপ্রুভ করার। এইসব ফাইজলামি করতে যায় এখন তুমি তোমার নিজের পড়াশোনা হারায় ফেলো না। হাতের লেখার উপর কি মার্কিং হবে? না, হাতের লেখার উপর মার্কিং হবে না। ভালো ইমপ্রেশন দাঁড়ায়, ঠিক আছে, কিন্তু সৃজনশীল যদি কেউ স্ট্রাকচার মেনটেন করে ঠিক মতো লিখতে পারে, ফুল মার্কস চলে আসবে ইনশাল্লাহ। সো হাতের লেখা বুলশিট, এগুলো নিয়ে এখন ভাবার কোনো সময় নেই। এবং হাতের লেখা ঠিক করার দিস নট দ্য রাইট টাইম। ডোন্ট ট্রাই টু বি আ পারফেকশনিস্ট, তাহলে আমছালা সব যাবে। যতটুকু আছে ততটুকু নিয়েই তুমি নামো, ইনশাল্লাহ আল্লাহ পরিশ্রমী ব্যক্তিকে ফেরায় না। চলে যাচ্ছি পরের প্রশ্নে। উদ্দীপকের ভাবের সঙ্গে
প্রতিদান কবিতার সাদৃশ্য দেখাও। আমরা জানি যে এই প্রয়োগমূলক অ্যান্সার করতে হয় কিভাবে। প্রয়োগমূলকে টোটাল 3টা অংশ থাকে, জ্ঞানমূলক অংশ থাকে, অনুধাবনমূলক অংশ থাকে এবং প্রয়োগমূলক অংশ থাকে। প্রয়োগমূলক মূলত একটা প্রয়োগ করতে বলে। তুমি মূল কবিতা, গল্প বা প্রবন্ধ, উপন্যাস, নাটক সেখানে যা পড়েছো, ওটা তোমার যে উদ্দীপক এখানে দিয়েছে, এই উদ্দীপকের সাথে দুইটার একটা সম্পর্ক স্থাপন করে সেটার প্রয়োগটা দেখাতে হয়, যে ওখানের জ্ঞানটা বা ওখানের যেই পার্সপেক্টিভটা বা দৃষ্টিভঙ্গিটা সেটা কিভাবে এখানে প্রযোজ্য কিংবা প্রযোজ্য নয়, এরকম একটা কিছুই কিন্তু দেখাতে হয়। আচ্ছা, তো আমরা এখন দেখি উদ্দীপকের কবিতা ভাবের সঙ্গে প্রতিদান কবিতার সাদৃশ্য আমরা দেখাবো। আচ্ছা, উদ্দীপকের ভাবের সঙ্গে প্রতিদান কবিতার মূল সাদৃশ্যটা কোথায়? সেটা হলো মানবতাবাদী চেতনায়। মূল সাদৃশ্যটা মানবতাবাদী চেতনায়। আচ্ছা, প্রতিদান কবিতায় মানবতাবাদী চেতনা অত্যন্ত আবেগময় ভাষায় প্রতিফলিত হয়েছে। কবির ঘর যে ভেঙেছে, তিনি তার ঘরটা বেঁধে দিতে চান। তাকে যে পর করে দিতে চায়, তিনি তাকে আপন করতে চান। এমনি ভাবে কবির প্রতি সকল যারা যারা খারাপ বিহেভ করেছে তাদেরকে ভালোবাসা দিয়ে তিনি এগিয়ে এসে তাদেরকে তিনি আরো কাছে টেনে নিতে চান। তো উদ্দীপকে মানবতার গান গেয়ে যাওয়া বিশ্বখ্যাত মনীষীদের উদাহরণ টেনে আনা হয়েছে, যারা এরকম মানবতার গান গেয়েছেন। তার মধ্যে কালিদাস, দান্তে, হোমার, রবীন্দ্রনাথ, বেদব্যাস, খোয়াম, হাফিজ, সুকান্ত, মিল্টন, শেলি, এরকম আন্তরিকতার সাথে তারা যেমন বাণীটা বিলিয়ে গেছেন নিজেদের, তেমনি পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়াটাই ছিল তাদের মূল কাজ। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি এখানে যেভাবে লিখেছেন যে ছিল তাদের আরাধনা, আমি তো এত কঠিন বাংলা শব্দ লিখতে পারি না। দরকার নাই, তুমি জাস্ট সিম্পল ভাষায় লিখো। সৃজনশীল প্রশ্নের মজাটা কোথায়? সৃজনশীল প্রশ্নের মজাটা ওখানেই যে সৃজনশীল প্রশ্নে যদি কেউ ফরম্যাট মেইনটেইন করে প্রপারলি লিখে আসতে পারে, ফুল মার্কস পাবে। কিন্তু বাংলা আগে, মানে আমি বলছি মান্ধাতার আমলে, আমাদের আমলে যেভাবে ছিল যে এটা হচ্ছে তুমি শুধু রচনামূলক লিখবা, রচনামূলক লিখে ফুল মার্কস পাওয়া, ও মাই গড, ইটস ইম্পসিবল। ফুল মার্কস দিত না কাউকে। সৃজনশীলে যদি ফুল মার্কস টিচার না দেয়, ফরম্যাট এবং ভেতরের লেখা ঠিকঠাক থাকার পরে, সেটা টিচারের সমস্যা, সেটা স্টুডেন্টের সমস্যা না। পৃষ্ঠাগুনে কি নম্বর দেয়? না, পৃষ্ঠাগুনে নম্বর দেয় না। যারা এগুলো বলে পাগল ছাগল কথাবার্তা বলে। আচ্ছা, এবারে আসি সৃজনশীলে আমার ফরম্যাট কতটা গুরুত্বপূর্ণ আর ভেতরের কন্টেন্ট বা লেখাটা কতটা গুরুত্বপূর্ণ। ফরম্যাটটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি ফরম্যাট মেইনটেইন করে লেখাটা মোটামুটি মানেরও লিখো, তুমি অন্তত 80%, 70 to 80% মার্কস তুমি পাবা। কিন্তু যদি তুমি ভেতরের লেখাটা খুব সুন্দর লেখো কিন্তু কোনো ফরম্যাট মেইনটেইন করো নাই, সরি, তুমি ভালো মার্কস পাবা না। আর বোর্ডে খাতা কিন্তু যথেষ্ট শিথিলতার সঙ্গে দেখা হয়। যদিও তোমাদের বোর্ড এক্সাম এখনো অনেক দূরে, তারপরে আমি বলছি, তাই এটা মাথায় রাখবা অলওয়েজ, যে বোর্ডে খাতাটা যথেষ্ট শিথিলতার সঙ্গে দেখা হবে। তুমি যেভাবে যেভাবে বুঝো সেভাবে সেভাবে যদি তুমি দিতে পারো, ইনশাল্লাহ তুমি কোনো টেনশন করা লাগবে না তোমার, ইনশাল্লাহ এভরিথিং উইল বি ফাইন। একইভাবে প্রতিদান কবিতা পাঠেও আমরা উদ্দীপকে উল্লিখিত মানবতাবাদী মনীষীদের মহামানসের পরিচয় পাই। শত্রুকে শত্রুতার বিনিময়ে ক্ষমা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চাওয়ায় এই মনোভাবটা আমরা স্পষ্ট দেখতে পাই। এখন আমরা এই মনোভাবটা কিভাবে স্পষ্ট দেখতে পাচ্ছি? আমার এখানে প্রতিদান কবিতায় আমি দেখেছি যে তিনি শত্রুকে ক্ষমা করে তার জন্য ভালো কিছু করতে চান। আমি উদ্দীপকে দেখছি এখানে পৃথিবীর বিখ্যাত কিছু কবি সাহিত্যিকদের কথা বলা হচ্ছে, যারা নানা রকম মানবতাবাদী বিষয়াদির কথা বলেছেন, যেটা উদ্দীপকেই উল্লেখ আছে। তুমি বলতে পারো যে আমি তো বেদব্যাসকে চিনি না, আমি দান্তেকে চিনি না, আমি হোমারকে চিনি না। কোনো দরকার নাই তাদেরকে চেনার। উদ্দীপকে যা দিয়েছে সেখান থেকে তুমি উত্তর করে দিবা। এবং এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইসব ভুল এখনো করে স্টুডেন্টরা, যে উদ্দীপকের একটা বিষয় সম্পর্কে সে হয়তো এক্সট্রা কোনো তথ্য জানে। ধরো ওখানে যেমন ধরলাম যে বেদব্যাসের নাম দিয়েছে, ধরলাম তুমি বেদব্যাস নিয়ে অনেক ইনফরমেশন জানো, কিংবা তুমি দান্তেকে নিয়ে অনেক কিছু জানো, তুমি ওইসব তথ্য এখানে জুড়ে দিলা, জিরো। জিরো হয়তো লিটারালি না দিলেও তোমার শতভাগ নিশ্চিত তোমার মার্কস কাটা যাবে। উদ্দীপকে যা আছে অতটুকুর সাপেক্ষে আমাদেরকে লিখতে হবে। আর আমাদের এখানে এই সৃজনশীল প্রশ্ন আজকে এত বছর হয়ে গেল, কিন্তু শিক্ষার্থীদের একাংশই সৃজনশীল প্রশ্ন ঠিকভাবে উত্তর করতে পারে। বেশিরভাগ শিক্ষার্থী বা শিক্ষার্থীদের একটা বড় অংশই অন্তত বাংলা সৃজনশীল ঠিক মতো লিখতে পারে না। কিন্তু এটা কিন্তু অনেক সহজ। সৃজনশীলের কারণে কিন্তু পড়া কমে গেছে। আগে যতটা মুখস্থ করা লাগতো না, এতটা মুখস্থ করা লাগে না। জিনিসটা বুঝলে বানায় 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 অনেক কিছু লেখা যায় এবং ওভাবে ফুল মার্কস পাওয়া সম্ভব। এবং তুমি যে বানায় বানায় লেখো এটাই এক্সপেক্ট করে, কারণ তাতে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং বা তোমার লেখার মানে ক্ষমতা, তোমার সৃজনশীলতার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তুমি মুখস্থ করে লিখলে তোমার মুখস্থের ক্ষমতা বৃদ্ধি পাবে। উদ্দীপকের ভাবের সঙ্গে প্রতিদান কবিতার সাদৃশ্য দেখাও। শাশ্বত মানবতাবোধের চেতনা সমৃদ্ধ বক্তব্য প্রকাশিত হওয়ায় আলোচ্য মন্তব্যটি যথার্থ। আচ্ছা, তো প্রতিদান কবিতায় শাশ্বত মানবতাবোধের চেতনা প্রকাশিত হয়েছে।
কবিতার ক্ষতি সাধনে যারা মানে প্রবৃত্ত সেসব মানুষকে ক্ষমা ও ভালোবাসার বন্ধনে তিনি আবদ্ধ করতে চান। তার ঘর যে ভেঙে দিয়েছে তিনি উল্টো তার ঘরটা বেঁধে দিতে চান। এমনি ভাবে সকল শত্রুতার জবাব তিনি মিত্রতার মাধ্যমে দিতে চান। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখি যে কিভাবে অ্যান্সার করতে হয়। উচ্চতর দক্ষতা, দেখো উচ্চতর দক্ষতাতে 4টা পার্ট থাকে টোটাল। ফার্স্টে একটা জ্ঞানমূলক তথ্য দিতে হয়, এরপরে অনুধাবনমূলক কথা বলতে হয়, এরপর একটা প্রয়োগমূলক অংশ দিতে হয়, এরপরে উচ্চতর দক্ষতা দিতে হয়। উচ্চতর দক্ষতাতে আসলে কি চায়, তোমার কাছ থেকে এমন একটা ফিডব্যাক চায় যে তুমি কি এটার সাথে একমত নাকি তুমি একমত না, তুমি কি এটা সমর্থন করো নাকি সমর্থন করো না। এই যে উক্তিটা দিয়েছে, তোমার কি মনে হয় এটা কি পুরো কবিতাটাকে বা পুরো গল্পটাকে প্রতিফলন করে নাকি করে না? এখন তুমি ওখানে খালি হ্যাঁ না বললে তো, হ্যাঁ না তো বলবা ঠিক আছে, বাট সিদ্ধান্ত দেবার আগে তোমার ওখানে একটা লজিক্যাল গ্রাউন্ড ক্রিয়েট করতে হয়। জাস্ট লাইক এই উদ্দীপকের মানে সাথে মূল এর মানে যেই মানে মূল কবিতার বা গল্পের যেই সম্পর্কটা স্থাপন করতে হয়, বলতে পারো একটা কোর্টে যেভাবে একজন অ্যাডভোকেট যখন তার যে তার পক্ষের যে আসামি তাকে নিয়ে যখন কথা বলে যে তুমি একটা জিনিসকে প্রমাণ করবা, প্রমাণ করার জন্য তোমার অনেক অনেক এভিডেন্স আনা লাগবে, এক্সাম্পল দেওয়া লাগবে। এখানে তো অনেক এভিডেন্স আনা লাগে না, এখানে একটা এভিডেন্স আনলেই হয়। সো আমরা দেখতেছি এখানে উদ্দীপকে মানবতাবাদী মনীষীগণের কথা বলা হয়েছে মূলত শান্তি প্রতিষ্ঠা ও মানবতার চেতনা বিবৃত করার লক্ষ্যে। কালিদাস, দান্তে, রোমান, আচ্ছা নামগুলো গেল, তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দর্শন দিয়ে গেছেন, মানে ফিলোসফি। তারা চেয়েছেন শান্তি এবং স্বস্তিময় একটা মানবতাবাদী বিশ্ব। তো উদ্দীপকের এই বিষয়টি আমরা প্রতিদান কবিতায়ও দেখতে পাই। কবি শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় মানে মিত্র নয় শুধু, শত্রুকেও তিনি কাছে টেনে নিয়ে এবং তার উপকার তিনি করতে চান। উদ্দীপকে এই শান্তি তোমার আমার ও মানুষ সকল সত্য, এই বাক্যাংশগুলোর মর্মবাণী হচ্ছে প্রতিদান কবিতায় ভিন্ন আঙ্গিকে প্রকাশিত হয়েছে। কবিতার শত্রুকেও বুকে টেনে নিতে চান, এমনকি শত্রুতার বিনিময়ে তিনি মিত্রতা এবং মানবতার চরম প্রকাশ দেখিয়ে সেটার উপকার করতে তিনি আরো আগ্রহী হন। তো এই বিবেচনাগুলোর কারণেই এই মন্তব্যটিকে আমরা যথার্থ বলতে পারি। এবারে আমরা যাচ্ছি পরে আরেকটা প্রশ্নে। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। এটাই লাস্ট প্রশ্ন বাই দা ওয়ে, এটার পরে কিন্তু ছুটি, তো সবাই থাকো, চলে যেও না। গাভী কভু না করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত, মানে বাঁশি নিজের স্বর দিয়ে অন্যকে মোহিত করে। শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। আচ্ছা, নকশিকাথার মাঠ কি ধরনের রচনা? এটার সাথে কোনো সম্পর্ক আছে উদ্দীপকের? নাই, কজ এটা জ্ঞানমূলক, এটা একটা কাব্যগ্রন্থ। এরপরে কি, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনমভর ব্যাখ্যা করো। কোনো সম্পর্ক আছে এটার সঙ্গে উদ্দীপকের? নাই, এটা হচ্ছে একটা অনুধাবনমূলক। কবির যারা ক্ষতি করেন, কবি তাদেরকে বলছেন কাটার বিনিময়ে তিনি ফুল দান করবেন। যখনই আমি লাইনটা এভাবে লিখলাম, আমার জ্ঞানমূলকের 1 নম্বর চলে আসলো। এবারে বাকি হচ্ছে আমি অনুধাবনমূলকের 1 নম্বর লিখব। কবি বিশ্বাস করেন যিনি ক্ষতি করেন তাকে শুধু ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে তার উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করা সম্ভব। কেউ ক্ষতি করেছে বলে প্রতিশোধের বশবর্তী হয়ে তারও ক্ষতি করতে হবে, এটা কবি মানতে নারাজ। তাই কবিকে কেউ কাটা দিলে কবি তাকে প্রতিদানে ফুল উপহার দেন, অর্থাৎ কেউ তার অনিষ্ট করলে বিনিময়ে তার মঙ্গল সাধন করেন। আমরা কতটুকু লিখবো জ্ঞানমূলক? জ্ঞানমূলক আমরা লিখবো 1 লাইন। কতটুকু আমরা লিখবো অনুধাবনমূলক? অনুধাবনমূলক আমরা লিখবো আধা পৃষ্ঠা। আচ্ছা, মানে আধা পৃষ্ঠা মানে আবার যে এপিটোপিট ভাইবো না, মানে ধরো একটা পাতা, ওই জাস্ট অর্ধেক, এটাই। এবার আসে আমরা প্রয়োগমূলকে। প্রয়োগমূলক আমরা কতটুকু লিখবো? প্রয়োগমূলক আমরা লিখবো 1 পৃষ্ঠা। চলো প্রয়োগমূলকটা দেখি। উদ্দীপকে প্রতিদান কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে সেটা ব্যাখ্যা করো। এটা অনেক সহজ আর কি, জাস্ট ব্যাখ্যা করতে দিয়েছে। হ্যাঁ, উদ্দীপকে প্রতিদান কবিতার পরার্থে আত্মনিবেদনের দিকটি প্রকাশিত হয়েছে, বুঝলাম। প্রতিদান কবিতায় কবি নিজের ক্ষুদ্র স্বার্থ পরিহার করে অপরের কল্যাণে আত্মনিবেদন করেছেন। তিনি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই ক্ষান্ত হননি, বরং তার উপকার করতে চেয়েছেন। কবি মনে করেন প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ভালোবাসাই পারে পৃথিবীকে সুন্দর ও নিরাপদ করতে, আর তাই তিনি তার শত্রুর প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। উদ্দীপকে পরার্থপরতার বিভিন্ন প্রাকৃতিক অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। উদ্দীপকের কবিতাংশে কবি দেখাতে চেয়েছেন যে প্রকৃতি সবসময় নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের উপকার করে। নদী, তরু, গাভী, স্বর্ণ, শস্য প্রভৃতি অন্যের জন্য কোনো স্বার্থ ছাড়াই নিজেদের উৎসর্গ করে চলেছে। তার মতে
সাধুর ঐশ্বর্য কেবল পরের কল্যাণে আত্মনিবেদনেই নিবেদিত। উদ্দীপকের প্রকৃতির মাঝে এই আত্মনিবেদনের স্বরূপ আমরা প্রতিদান কবিতার মাঝেও দেখি। কবি মনে করেন পরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে সমাজ হয়ে উঠবে সুন্দর, আর এখানেই উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি বারবার। এখানে মূল কবিতাটা এবং উদ্দীপক, মূল কবিতাটা এবং উদ্দীপক, এটাই হচ্ছে আমাদের প্রয়োগমূলক। আর উচ্চতর দক্ষতা আমরা কতটুকু লিখবো? উচ্চতর দক্ষতা আমরা সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা লিখবো। এখন কেন আমি এই কথাগুলো বলছি, কেন আমি এত অল্প অল্প লিখতে বলছি? অনেকের কাছে মনে হচ্ছে ভাই পোলাপান যেটা করে, তোরা তোরা হচ্ছিস প্রথম 2-3টা সৃজনশীল এত সুন্দর করে লিখিস, পরের গুলো অনেকে গ ঘ ছেড়ে দিয়ে আসে, বা অনেকে শেষের 2টা এত বিশ্রী ভাবে লেখে যে বোঝাই যায় না ওটা কি লেখছে, নিজেরটাও নিজেই পড়তে পারবে না। সো এখানে আমাদের মূল উদ্দেশ্য শেষ করে আসা, মূল উদ্দেশ্য আমাদের অনেক সুন্দর করে লেখা না। 7টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, 7টা সৃজনশীল অ্যান্সার করতে গিয়ে হাত ব্যথা হয়ে যাওয়ার কথা, পোলাপানের তাই হয়। এবং প্র্যাকটিস তো বাংলা করে না বেশিরভাগ মানুষজনই, তো যেহেতু প্র্যাকটিস করে না লেখাটা, পরীক্ষার হলে গিয়ে ডিরেক্ট মানে কোনো ট্রায়াল ছাড়া টেস্ট ম্যাচ ও মানে টি-20 খেলতে গেছে। সো যথারীতি যা হবার তাই হয়, ওটা অ্যান্সার করে আসতে পারে না ঠিক মতো। অল্প অল্প না, আমি যেটা দিয়েছি এটা প্রমাণ, এটাই স্ট্যান্ডার্ড সাইজ। এইভাবে যদি লিখে 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 পুরোটা শেষ করা যায়, নির্ঘাত A+, ইনশাল্লাহ, কেউ থামাতে পারবে না। কিন্তু প্রথম দিকে লিখলাম সুন্দর করে, পরের 2-3টা জাতা লিখে দিয়ে আসলাম, A+ মিস যাবে, এটাই 90% শিওর যে A+টা মিস চলে যাবে। ঠিক আছে, এটা 1.5 পৃষ্ঠা লিখবো আমরা। উচ্চতর দক্ষতা উদ্দীপকের সাধুজন প্রতিদান কবিতার কবির কাঙ্ক্ষিত মানুষ, এটার সত্যতা যাচাই করি। ফার্স্টে আমি একটা জ্ঞানমূলক কথা বললাম যে পরার্থে আত্মনিবেদন করার দিকটি উঠে আসায় লিখলাম যে কাঙ্ক্ষিত মানুষ হয়ে উঠেছে। এইবারে আমি যাচ্ছি অন্য অংশে। প্রতিদান কবিতায় ক্ষমাশীলতা, উদারতা, এগুলোর কথা বলা হয়েছে, এবং এই পুরা জিনিসটাকে আমি এরকম নানা রকম এখানে আমি লজিক দিলাম, যেমন নদী, তরু, গাভী, কাঠ, বংশী শস্য প্রভৃতি প্রাকৃতিক অনুষঙ্গ নানাভাবে অন্যের উপকার করে চলে, এর বিপরীতে তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না। কবি মনে করেন এদের আদর্শ অনুসরণ করতে পারলে মানব জীবন সার্থক ও সফল হবে। তাই আলোচ্য কবিতার কবিও এমন চেতনাই ধারণ করেন। মানে উদ্দীপকের কবিতার কবি আর আলোচ্য যে কবিতা মানে প্রতিদান কবিতার কবি অর্থাৎ জসিমউদ্দিন, দুইজন একই মন মানসিকতা ধারণ করেন। তো এইভাবে আমি দিয়ে 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 লাস্টে আমি দিলাম এই যে সিদ্ধান্তটাতে গেলাম, আর এই বিষয়টাই আলোচ্য কবিতার প্রধান বিষয়। উদ্দীপকের সাধুর আদর্শ ধারণ করার মধ্য দিয়ে প্রতিদান কবিতার কবির প্রত্যাশা পূরণ হতে পারে। এই বিবেচনায় উদ্দীপকের সাধুজন আলোচ্য কবিতার কবির কাঙ্ক্ষিত মানুষ হয়ে উঠেছে। এই হচ্ছে কি আমাদের আজকের ক্লাসটা ছিল। এবারে চ্যাটটা ওপেন করে দাও, আমি পোল দিব না, তোমরা ঝটপট এটার অ্যান্সার চ্যাটে লিখো। আমি চ্যাট ওপেন করে দিয়েছি, ফার্স্ট লিখো চ্যাটে, চ্যাটে লিখো, চ্যাটে লিখো, চ্যাটে লিখো, লিখে অ্যান্সার লিখো। নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান? নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান? 1 মিনিট করে আমরা পাবো এক একটা উত্তর দেবার মতো। কুল, ঘর, নাকি বাগান, না প্রাসাদ? খুবই সহজ, এটা খুবই সহজ। আচ্ছা, বেশিরভাগই বলছে বি। চমৎকার চমৎকার। কেউ কেউ বলছে ডি, আবার কেউ কেউ এও বলছে। মূলত এ বলছে আর বি বলছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা চলো আমি দেখি এটার শুদ্ধ উত্তরটা আসলে কি। এটার উত্তরটা হচ্ছে ঘর। যে ঘর ভাঙে কবি তাকে ঘরই বেঁধে দিবেন। মালঞ্চ অর্থ কি? এটা অনেকবার বলেছি, এটা নিয়ে আমি কোনো হিন্টস দিব না, এটা অ্যান্সার দে। মালঞ্চ অর্থ কি? সাবাস সাবাস সাবাস, এই তো বেশিরভাগ পোলাপানি পারতেছে। আচ্ছা মালঞ্চ মানে কিন্তু ফুল না, বাই দা ওয়ে। ঠিক আছে, মালঞ্চ মানে ফুলের মালা তো না, প্রশ্ন ওঠে না মাঠ তো না, মঞ্চ না, তাহলে একটাই অপশন থাকে, সেটা হলো ফুলের বাগান। এটাই হলো মালঞ্চের অর্থ। এবারে যাচ্ছি পরের প্রশ্নে। ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত রয়েছে কিসে? প্রতিহিংসায়, দয়ায়, আত্মপ্রতিষ্ঠায়, নাকি পরার্থপরতায়? এটা সরাসরি একটা লাইন যেটা লেখক পরিচিতি, সরি, পাঠ পরিচিতিতে আছে। আমি জানি না এটা বাংলাদেশে এয়ারোডাইনামিক্স পড়ানো হয় কিনা, বাট এই ধরনের অপ্রাসঙ্গিক কথা আমি নিষেধ করব ক্লাসে বলতে। বাংলাদেশে এয়ারোডাইনামিক্স পড়ানো হয় কি হয় না, প্রতিদান কবিতার এমসিকিউ পার্টে এটা কোনো প্রশ্ন হইতে পারে না, এটা একটা অ্যাবসার্ড প্রশ্ন। আমি ডিসকারেজ করি ক্লাসের টপিকের বাইরে বাংলার প্রশ্নই করতে, কারণ আমাদের ক্লাস টাইম যেটা থাকে আমরা এই টপিক নিয়ে কথা বলে নিই। যদি আদার্স কোনো কোয়ারি থাকে সেটার জন্য গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে তুমি প্রশ্ন করতে পারো। আর সেখানে আসলে এখানে যদি তুমি জিজ্ঞেস করো এয়ারোডাইনামিক্স বাংলাদেশে পড়ায় কিনা, বাংলাদেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ায় কিনা, এটা তো একটা অপ্রাসঙ্গিক কথা হয়ে গেল।
এটার অ্যান্সার হচ্ছে পরার্থপরতায়। পরার্থপরতার অর্থনীতি একটা বইয়ের কথা আমার মনে পড়লো। বইটা হচ্ছে ডক্টর আকবর আলী খান স্যারের লেখা, পরার্থপরতার অর্থনীতি। আকবর আলী খান স্যারের মতো জ্ঞানী মানুষ আমাদের দেশে দ্বিতীয়টি খুঁজে পাওয়া কঠিন ছিল। আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি ওনাকে সরাসরি আমার শিক্ষক হিসেবে পেয়েছি। যখন 1/11 পরে তত্ত্বাবধায়ক সরকার হয়, সেখানে কিন্তু তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং অত্যন্ত সফল একজন অর্থনীতিবিদ বাংলাদেশের। তার পরার্থপরতার অর্থনীতি বইয়ে একটা খুব বিখ্যাত, আচ্ছা আমি আর মানে বললাম না সেই চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারটার নামের টাইটেলে একটা অশ্লীলতা, একটা অশ্লীল গালি আছে বলা যায়। আচ্ছা, পরার্থপরতার অর্থ বলতে মূলত বোঝায় যে এখানে আসলে পরের জন্য তোমার মানে পরার্থপরতা এখানে মূলত বোঝানো হচ্ছে যে পরের উপকার করার মধ্য দিয়েই মানুষ মূলত নিজের অর্থ খুঁজে পায় বা নিজের একটা মানে মিনিং পায় আর কি কোনো কিছু, এটাই বোঝানো হয়। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন লেখার সময় পায় না, কি করব না, ওই বুঝি নাই। ভাইয়া যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয়, একটু উপরে উঠিত, সেক্ষেত্রে জসীমউদ্দিনের তো একজন পাবে। হ্যাঁ, রেদওয়ান এটা চমৎকার প্রশ্ন করছে, কিন্তু রেদওয়ান আমরা আসলে কবিতায় ওই ধরনের কাউন্টার লজিক দিতে গেলে আসলে হবে না। কবিতায় তিনি যা বলেছেন আমরা সেটা পড়ছি আর কি এই মুহূর্তে। আমি তো এটা, তুমি তো তোমার জীবনে মেনে নিচ্ছ না, আমিও মেনে নিচ্ছি না, সেটাই। ভাইয়া নদী, নৌকা, গরু, কবি কাকে, আচ্ছা একটু একটু উপরে উঠিত, নদী, নৌকা, গরু, এটা কি লিখছে ভাইয়া? নদী, নৌকা, গরু ইত্যাদি এইসব তুলনা কি আনতে পারবো? বুঝলাম না বিষয়টা। নদী, নৌকা, গরু অবশ্যই আনতে পারবা চাইলে। আমি লয় করে তার মুখখানে আগেও বলছি যে যে আমাকে কষ্ট দিচ্ছে, আমি বরং উল্টা তার জন্য আরো ভালো ভালো বিষয় করে তার মুখে হাসি ফোটাচ্ছি, এরকম। হুম, আচ্ছা ঠিক আছে। উপজীব্য মানে মূল বিষয়। ফেসবুক গ্রুপে অ্যাড হতে না পারলে 16780-তে কল দিলে অ্যাড করে দিবে। পাওলো কোয়েলহোর আমি একটা বই পড়েছিলাম অনেক আগে, দি অ্যালকেমিস্ট, ভালোই, বেশ ভালো। ঠিক আছে, ওকে, হ্যাঁ। সেটা হলো প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? কুল ও নৌকা, ঘর ও বাড়ি, ঘর ও কুল, বাগান ও কূপ। তিনি ঘর ও কুল বেঁধে দিতে চেয়েছেন, এটা হচ্ছে অ্যান্সার। জসীমউদ্দিন অধ্যাপক হিসেবে কোথায় কর্মজীবন শুরু করেন? কলকাতা, ঢাকা, রবীন্দ্র ভারতী নাকি ঢাকা কলেজ? ঢাকা কলেজ না, তিনি একটা বিশ্ববিদ্যালয় শুরু করেন। তাহলে তিনটা থেকে বলো কোনটা হবে অপশন? তিনটা থেকে কোনটা হবে অপশন বলো। এটা অ্যান্সার হবে বি, ঢাকা ইউনিভার্সিটি। কলকাতা ইউনিভার্সিটিতে তিনি তার মাস্টার্স করেন, কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে মানে বাকি দুটার সঙ্গে তার কোনো যোগসাজশ ছিলই না। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে করো, এলস আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবোতে পোস্ট করো। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা তোমাদের গ্রুপে প্রশ্ন করো। গ্রুপে অ্যাড না হয়ে থাকলে HEC26Q2 লিখলে গ্রুপটা চলে আসবে ফেসবুকে, ওখানে অ্যাড রিকোয়েস্ট করো। আর তোমার যে যে প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞাসা করে ওগুলো ঠিকঠাক উত্তর দিলে তোমাকে অ্যাড করিয়ে ফেলবে। এরপরেও যদি তোমার অ্যাড না হয় বা অ্যাড করতে সমস্যা হয়, তাহলে আমি বলবো যে তুমি হচ্ছে 16780-তে কল দিও, ইনশাল্লাহ তোমাকে অ্যাড করিয়ে ফেলবে। এনিওয়ে, আমি আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে তেমন কোনো তোমার ভ্যালিড কোয়েশ্চেন নাই। যদি কোনো প্রশ্ন এর পরেও থেকে গ্রুপটাতে প্লিজ করো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো। আর যেটা বলছিলাম, বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। সবার প্রতি অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।